হ্যালো পিপল, হোয়াটসঅ্যাপ, সবাইকে অনেক অনেক স্বাগতম টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রান অফ 32 স্পেশাল লাইভ। এবং আপনারা সবাই জানেন যে আজকে অফিসিয়ালি গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে এবং আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দ্য বিগেস্ট ব্যাটেল অফ অল, দ্য রাউন্ড অফ 32 ক্ল্যাশেস। এবং প্রত্যেকটা ম্যাচ ইজ গোয়িং টু বি অ্যান এপিক ব্লকবাস্টার থ্রিলিং, মানে মানে কি বলবো, এজ অফ আ নাইফ, গোয়িং ডাউন টু ওয়াই, এইসব টার্ম আপনি রিলেট করতে পারবেন। অ্যান্ড যে ফিক্সার্স গুলো আমি দেখলাম, দ্যাট ইজ জাস্ট ব্রিলিয়ান্ট অ্যান্ড জাস্ট টু গুড। মানে একটা জিনিস চিন্তা করে দেখেন যে যখন ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে আজকে থেকে আপনার 16 দিন আগে, অনেক দল যারা এবার আপনার খেলতেছে, রাউন্ড 32 ফার্স্ট টাইম খেলতেছে, তারা যে কেবে এক্সপেক্ট করেন, যেমন কেবে বার্থডে আছে, সাউথ আফ্রিকা আছে, ডিআর কঙ্গো আছে, অ্যান্ড দিস ইজ সামথিং স্পেশাল। মানে এই দলগুলো যে আপনার এতদূর পর্যন্ত যাবে ওয়ার্ল্ড কাপ, এটা কেউ হয়তো কল্পনাও করে না, রাইট? সো এখন আমি রানো ঠাইডুর কিছু ম্যাচেস নিয়ে কথা বলবো যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি এক্সাইটিং হবে, প্লাস এই ম্যাচগুলো অনেক হাইপ বেশি, প্লাস এই ম্যাচগুলোর রেজাল্ট আপনার ওয়ার্ল্ড কাপে অনেক চেঞ্জেস করতে পারে। ওকে, প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো, এই ম্যাচ নিয়ে প্রচুর হাইপ দেখা যাচ্ছে। মানে আমি গত কয়েকদিন ধরে নিউজ সোশ্যাল মিডিয়াতে শুরু দেখতেছি নেদারল্যান্ডস মরক্কো ম্যাচ নিয়ে প্রচুর কথা হইতেছে। মানে নেদারল্যান্ডস ফ্যানরা বলতেছে আমরা এগিয়ে আসি, মরক্কো ফ্যানরা বলতেছে আমরা এগিয়ে আসি। মানে এখানে কথা লড়াই চলতেছে, মানে কে কাকে মানে বিট করবে, কথাটা এগুলো চলতেছে। নেদারল্যান্ডসের ফ্যানরা বলতেছে আমরা জিতবো 100% শিওর, মরক্কো ফ্যানরা বলতেছে আমরা জিতবো 100% শিওর। মানে এখানে যুদ্ধ চলতেছে। এখন আসল খেলাটা হবে তো আপনার মাঠে, যে দল ভালো করবে সেই দল জিতবে। এখন দুই দলের ফর্ম যদি আমি বলি, মরক্কো 4 বছর আগে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা করছে, এবার তারা সেই পারফরমেন্সটা দিতে পারতেছে না। মানে সামহাউ দে ম্যানেজ টু রিচ দ্য রান অফ 32, বাট তাদের উইংগুলো খুব কনভিন্সিং ছিল না। ব্রাজিল এগেইনস্ট ম্যাচে দে করে বোন, বাট অ্যালিসন এর ওই সেভগুলা তাদেরকে 3টা পয়েন্ট দিল না। স্কটল্যান্ডের সাথে খুব কষ্টে দিতে জয়, এবং ওই ম্যাচে স্কটল্যান্ড একটা ক্লিয়ার কাট পেনাল্টি পাইনি, যেটার কারণে আমি মনে করি স্কটল্যান্ডের বাদ পড়াটা সাথে ওইটা একটা রিলেশন আছে। আচ্ছা, হাইতির এগেনস্টেও পিছায় থেকে অনেক কষ্ট করে আসা তারিছে। সো অনেস্টলি আমাকে যদি বলেন মরক্কোকে আমি এই ম্যাচে ফেভার ধরতেছি না, আমি এই ম্যাচে নেদারল্যান্ডসকে ফেভার ধরবো। এখন যদি নেদারল্যান্ডসের জার্নিটা দেখেন, তাদের স্টার্টটা কিন্তু ড্র দিয়ে হয়েছিল এগেন্স্ট জাপান 1-1, এবং ওই ম্যাচে কোমেন প্রচুর ট্যাকটিক্যাল মিস্টেক করছিল। পরের 2 ম্যাচে তার সুইডেন এবং টিউনিশিয়াকে খুব কনভিন্সিংলি হারিয়েছে, রাউন্ড 32 উঠছে। বাট এখনো পর্যন্ত আমার কোমেনের ট্যাকটিক্স উপর ভীষণ কম কমপ্লেন আছে। আমি আজকে দুপুরে একটা ভিডিও করছিলাম নেদারল্যান্ডস দলকে নিয়ে, আপনারা যারা ভিডিওটা দেখেন না তারা আমার ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। ডোনাল্ড কোমেন যদি কোনো রকম ভুল করেন, আপনাদেরকে আমি লিখে দিতে পারতেছি নেদারল্যান্ডস এই ম্যাচটা শিওর হারবে যদি কোমেন কোনো রকম পাকনামি করে। এন্ড মরক্কো যেমন তেমন টিম না, তারা চেষ্টা করে ম্যাচটা প্যান্টি বোঝো নিতে। এবং তার যে গোলকিপার বোনো কিন্তু যেমন তেমন গোলকিপার না ভাই। হ্যাঁ, সে ওইটা বুঝতে যে গোল কনসিড করছে, সেটা আমার যেমন কিপার না। সো নেদারল্যান্ডসকে ম্যাচ জিততে 90 মিনিটের মধ্যে ম্যাচটা শেষ করতে হবে। যদি প্যান্টিতে ম্যাচ যায় তাহলে ধরেন মরক্কো এগিয়ে থাকবে। তবে এই ম্যাচে আমি বলবো নেদারল্যান্ডস 80%, মরক্কো 20% আগে থাকবে। তারপর ব্রাজিল ভার্সেস জাপান, এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাইপ চলতেছে যে ব্রাজিল জাপানের কাছে হারবে, আবার অনেকে বলতেছে ব্রাজিল জাপান গুড়াই দেবে। বাট এজ এ ব্রাজিল ফ্যান আমি খুব কনফিডেন্ট, এবং আমি এটা শিওর যে ব্রাজিল জাপান হারাবে। তবে এখানে কিছু জিনিস আছে, জাপান কিন্তু খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলে। সো ব্রাজিল কোনোভাবে জাপান এগেন্সে হাই প্রেস খেলতেই পারবে না, একদমই না। যদি ব্রাজিল হাই প্রেস খেলে জাপান সুযোগ পাবে, এবং জাপান একটা সুযোগ চেষ্টা করবে গোল করবে, এবং সেখানে যদি জাপান একটা সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ ওখানেই শেষ। আঞ্চলতির উচিত হবে জাপান এগেনস্টে ওটি একটু ডিফেন্সিভও খেলা না, ওটি একটু অ্যাটাকিং খেলা না, মানে মাঝামাঝি, নট টু মাচ ডিফেন্সিভ, নট টু মাচ অ্যাটাকিং। একটা প্রপার সিস্টেম, একটা প্রপার ট্যাকটিক্স নিয়ে জাপান এগেনস্টে খেলবে। বিকজ জাপান কিন্তু ডিফেন্সিভলি খুব ভালনারেবল, জাপানের ডিফেন্স খুব ভালনারেবল, তাহলে ডিফেন্স কিন্তু এত স্ট্রং না। আপনি যদি খুব বেশি কাউন্টার অ্যাটাক করেন দেখবেন যে জাপানের ডিফেন্স মাঝে মাঝে খুব ওইটার সাথে কোপ করতে হয় না, তার ট্রানজিশনটা ভালো, বাট ইন ডিফেন্স এর প্রিটি পোর। সো ব্রাজিলকে ওই জিনিসটা বেশি কাজে লাগাতে হবে, এবং এর জন্য সবচেয়ে বড় ওয়েপেন হতে পারেন দুজন, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড ম্যাটিস কুনহা। এই দুজনকে যদি আন্তর্জাতিক প্রপারলি ইউজ করতে পারে, ধরে নেন যে ম্যাচটা ব্রাজিলের পক্ষে যাবে। তবে এই ম্যাচে আমি জাপানকে পুরোপুরি রুল আউট করতেছি না, কিন্তু
বাট অনেস্টলি যদি বলেন আউট সে ব্রাজিল ইজ মাচ মোর ফেভারিট দেন জাপান ইন দিস ম্যাচ। এবং জাপানের নকআউট ম্যাচে প্রেশার নিতে না পারার কিন্তু রেকর্ড আছে। আপনার 2018 ওয়ার্ল্ড কাপ দেখতে পারেন, 2022 ওয়ার্ল্ড কাপে তার নকআউট ম্যাচের পারফরমেন্স দেখতে পারেন। সো এই ম্যাচে ব্রাজিলকে রাখবো, বাট এই ম্যাচটা খুব টাফ হবে, খুব এক্সাইটিং হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো লেটস সি, বাট আমি বলবো ব্রাজিল 18, জাপান 20%। দেন আসেন জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। জার্মানি এইবারে ওয়ার্ল্ড কাপে যদি জার্মানি কেউ খুবই ডিজাস্টারাস পারফর্ম করে থাকে, দ্যাট হ্যাজ টু বি দ্যার 41-year গোলকিপার ম্যানুয়েল নয়ার। আমি অলরেডি কথাটা আগেও বলছি, ম্যানুয়েল নয়ার ইজ নট দ্য রাইট গাই টু বি ইন দ্য গোল ফর জার্মানি। আপনার ভালো গোলকিপার বসে আছে, বাট আমি জানি না নাগেলসম্যান নয়ের মধ্যে কি দেখে তাকে সিলেক্ট করছে। হু ইজ হি, হোয়াট ইজ নয়ের ডুইং, করছে কি? আপনি দেখেন গ্রুপ স্টেজের পারফরমেন্স গুলো দেখেন, আপনি চোখের সামনে তো তার গ্রুপ স্টেজের পারফরমেন্স আপনাদের কি করছে সে ভাই। আপনার প্রত্যেকটা টিম চেষ্টা করছে ইয়াং গোলকিপার দেখানোর জন্য, সেখানে মানে আমি পুরো শকড হয়ে গেছি যখন নয়ারকে আমি দেখছি স্কোয়াডে। এন্ড নয়ার অনেস্টলি বলতে এই বয়স না, আমি বয়সের কথা এখন তুলবো না, অনেস্টলি পারফরমেন্স নিয়ে সে টিমে থাকা ডিজার্ভ করে না। তার উচিত সসম্মানের অবসর নেওয়া, নাহলে তাকে নিয়ে প্রচুর চলবে। সোশ্যাল মিডিয়ায় এমনিও তাকে নিয়ে প্রচুর চল হইতেছে, আরো বেশি চল হবে যদি না সে নিজের থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে। আমি জানি না কি করতেছে নাগাসম্যান। জার্মানি অনেস্টলি ডিফেন্স খুব দুর্বল, তাদের একদম এমপ্লয় লিঙ্ক উঠে গেছে, তার ডিফেন্সটাও ওটা একটা ভানা, তার মিডফিল্ডটাও মোটামুটি আছে, অ্যাটাকিংও তেমন একটা চলতেছে। বাট তার প্রবলেম কি জানেন, তারা একটু রিপ্লেবল লেভেল, যার কারণে জার্মানি আসলে রেজাল্ট বের করে আনতে পারতেছে না। অন্যকে প্যারাগুয়ের কথা যদি চিন্তা করেন, প্যারাগুয়ে ওভারঅল গ্রুপ স্টেজে ভালোই পারফর্ম করছে। হ্যাঁ, ইউএসএর সাথে ম্যাচটা একটু টাফ ছিল, এটা বলতে পারেন। তারপর আলমিরনের ওই রেড কার্ডটা একটু হাস ছিল, বাট দে প্লেড ওয়েল। মানে ওভারঅল দেখেন জার্মানির থেকে প্যারাগুয়ে হ্যাজ বিন প্লেড লট বেটার। সো এই ম্যাচে আমি প্যারাগুয়েকে আগে রাখবো, বলবো যে প্যারাগুয়ে 70, জার্মানি 30%। দেন আসেন সাউথ আফ্রিকা ভার্সেস ক্যানাডা। দিস হ্যাজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট রাউন্ড অফ 32 ক্ল্যাশ এভার। সাউথ আফ্রিকা এট দ্য স্টার্ট অফ ওয়ার্ল্ড কাপ, আমি সাউথ আফ্রিকার থেকে কোনো এক্সপেকটেশন রাখিনি। আমি সাউথ আফ্রিকা নিয়ে ভিডিও করছি, আপনি সেটাও দেখতে পারেন। এক্সপেকটেশন রাখিনি, বাট দে প্রুভ মি রং and they qualified for the round of 32 and they're going to face Canada. And Canada জন্য সবচেয়ে বড় সমস্যা কি করে জানেন? ক্যানাডা কিন্তু হোম ম্যাচ খেলবে না, খেলতে করে জানেন লস অ্যাঞ্জেলেস। এন্ড এভারি ম্যাচে সাউথ আফ্রিকা মোটো টিম এগেইনস্টে কেমন তারা পারফরমেন্স করে, this is going to be a big question. This is going to be a huge question for Canada. এখন সাউথ আফ্রিকাকে তারা কোনোভাবে লাইট নিতে পারবে না। সাউথ আফ্রিকা গ্রুপ পরপর ভালো হয়নি, মেক্সিকোর সাথে 3 গোল খাইলো, 2টা রেড কার্ড খাইছে, বাট পরবর্তী ম্যাচে তারা পারফর্ম করছে। চেক রিপাবলিক মোর টিম এসে তারা করছে মোস্ট সারপ্রাইজিংলি দে বিট সাউথ কোরিয়া, এন্ড তারা আজকে তাদের যোগ্যতায় এখানে উঠছে। ক্যানাডার স্টার্টটা ভালো হয়েছিল, প্রথম ম্যাচে তারা ড্র করছে, পর ম্যাচে তারা জিতছে, বাট সুইজারল্যান্ডের কাছে তারা হেরে আসলে গ্রুপ রান হয়েছে। বাট অনেস্টলি এই ম্যাচে যদি বলেন ওভারঅল বলেন এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সাউথ আফ্রিকাকে আগে রাখবো। এন্ড আই উড সে সাউথ আফ্রিকা 60, ক্যানাডা 40% এরকম আর কি। তারপরে ইউএসএ ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা ম্যাচটা নিয়ে একটু কথা বলি। ইউএসএ ইজ আ ভেরি গুড টিম এট হোম, এবার বাকি তার ভালো পারফরমেন্স। হ্যাঁ, টার্কির সাথে রিজার্ভ টিম নামেছিল তারা, যে কারণে সাথে ম্যাচ জিতে, বাট এটা ডি ওয়েল। অন্যদিকে ইউএসএ টু অপোজিশন বসনিয়ারও স্টার্টটা মোটামুটি একটু শেকি একটা স্টার্ট ছিল, বাট এজ এ থার্ড বেস্ট টিম তারা কোয়ালিফাই করছে। এই ম্যাচে যেহেতু ইউএসএ হোস্ট, ইউএসএকে আমি কিছুটা আগে রাখবো, বাট ফুটবলে না কখন কি হয় কেউ বলতে হয় না। সো বসনিয়াকে আমি মনে করি যে ম্যাচ থেকে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না, বাট আই উড সে যে ইউএসএ বসনিয়া ম্যাচটা অনেক বেশি এক্সাইটিং প্লাস খুবটা হবে। আমি বলবো টি-20 এসে 50-50 চান্স আছে। এই ম্যাচে আমি এসে ইউএস থেকে বেশি আগে রাখতে পারবো না, বসনিয়াকে বেশি আগে রাখতে পারবো না। এছাড়া অনেক ম্যাচ আছে আর্জেন্টিনা। আরেকটা ম্যাচ একটু বলি, আর্জেন্টিনা ভার্সেস কেপে ভার্দে। কেপে ভার্দে হোয়াট আ ওয়ার্ল্ড কাপ দে হ্যাড। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতেছে রাউন্ড অফ 32, মিন ম্যান দ্যাট ইজ জাস্ট টু গুড। এবং তাদের অপোজিশন কে জানে? আর্জেন্টিনা। এখন অনেকে বলবো আর্জেন্টিনা কেপে ভার্দে হাই দেবে, আমি বলবো নো 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 নো, এটা কোনোভাবে সম্ভব না ভাই, বিকজ বসনিয়া ইজ দেয়ার। এন্ড এই কেপে ভার্দে যদি আর্জেন্টিনা টিম এসে ভালো পারফর্ম করতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে যে দিস ইজ আ বিগ ওয়ার্ল্ড কাপ। এবং এই ম্যাচ নিয়ে প্রচুর হাইপ চলতেছে। অবশ্যই এই ম্যাচ নিয়ে আমি তেমন একটা বেশি এখনো দেখি নাই, বাট এই ম্যাচটি কিন্তু অনেক হাইপ আছে, আমি শিওর আছে, বিকজ আর্জেন্টিনার মোটো টিম কোনোভাবে কেপে ভার্দের কাছে হারতে চাইবে না, বিকজ লাস্ট বল তার সোরিয়াবের কাছে আসছিল। আর্জেন্টিনা আবার সেই জিনিসটা করতে চাবে না, বাট কেপে ভার্দেরকে কিন্তু হালকা নেওয়া একদমই উচিত হবে না ভাই, কোনোভাবে না।
উরুগুয়ে স্পেন তাকে হালকাভাবে নিয়ে ধরা খাইছে, এবং আর্জেন্টিনা যদি সেম কাজটা করে তাহলেও কিন্তু তার ধরা খাচ্ছে। আমি বলবো এই ম্যাচে অবশ্যই কেবে বার্ড এগেন্সে আর্জেন্টিনা খুব কেয়ারফুল থাকতে হবে। অনেস্টলি এই ম্যাচে আমি কথা বলে ইচ্ছা হচ্ছে না, বাট বলতেছি আমি এই ম্যাচে অনেস্টলি বলতে কেবে বার্ডটাকে আগায় রাখবো। আচ্ছা, সো এই ম্যাচ এছাড়া অনেকগুলো ম্যাচ আছে আপনার সেনেগালের সাথে, কলম্বিয়ার না, সেনেগালের সাথে না, মেক্সিকো ইকুয়েডর ম্যাচ একটু কথা বলি। মেক্সিকো ইকুয়েডর ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়নের পর রাউন্ডে, ইকুয়েডর আছে বেস্ট 30 মুভসের পর রাউন্ডে। মেক্সিকো ভালো ফর্মে আছে, তার কিন্তু বেশ ম্যাচ উইনেস আছে, তার গোল, তার কিন্তু ওচোকে এখনো খেলায় না, ওচোকে হয়তো আমরা দেখতে পারি ইকুয়েডর ম্যাচে। ইকুয়েডর ডিড ওয়েল, তাদের স্টার্টটা একটু শেকি ছিল, বাট তারা ভালোভাবে রিকভার করছে, জার্মানিকে হারিয়েছে গ্রুপ অফ শেষ ম্যাচে। সো তার আগে এখানে এই ম্যাচে আমি তাও অ্যাজ এ হোস্ট মেক্সিকোকে আগিয়ে রাখবো, এবং দেখা যাক যে কি হয়। আর সেনেগাল ভার্সেস বেলজিয়াম ম্যাচ, যেটা সেনেগাল ভার্সেস বেলজিয়াম ম্যাচে আমি সেনেগালকে আগে রাখি অনেস্টলি, বিকজ সেনেগাল খুব প্রপার ফুটবল খেলছে। হ্যাঁ, আপনি বলতেন যে ফ্রান্স এগেন্স্টে তারা হালো নড়বে, যে দুইটা ম্যাচে তারা আসছে, দুইটা টিমটা ফাইট করে আসছে, এমন একটা সারেন্ডার করছে, দুইটা ম্যাচে তারা ফাইট করে আসছে, আর ইরাককে তো জাস্ট ডেমোলিশ করে দিচ্ছে তারা। সো সেনেগাল বেলজিয়াম ম্যাচে আমি সেনেগাল বেলজিয়াম অনেস্টলি খুব শেকি, মানে সামহাউ দে কোয়ালিফাই, বলতেন যে সামহাউ মানে কোনো রকম তারা কোয়ালিফাই করছে। তো এই ম্যাচে আমি সেনেগালকে অনেক বেশি আসলে আগে রাখবো। তো বাকি ম্যাচগুলো নিয়ে আসলে আমি কিছু বলি না, বাকি ম্যাচগুলো অনেক এক্সাইটিং, অনেক বেশি থ্রিলিং হবে, এটা নিয়ে ডাউট নেই। বাট আমার কাছে এই ম্যাচগুলো মনে হচ্ছে, এই ম্যাচগুলো নিয়ে অনেক বেশি কথা বলছি, ও ম্যাচগুলো নিয়ে প্রচুর হাইপ থাকবে। তো এখন যেহেতু আগামীকাল থেকে রাউন্ড অফ 32 স্টার্ট হচ্ছে, প্রথম ম্যাচ হচ্ছে আপনার সাউদি ভার্সেস কানাডা, যেটা আগামীকাল 8 বাজে ম্যাচ। তো ওই ম্যাচ নিয়ে খুব এক্সাইটেড আমি, এবং দেখা যাক যে আসলে রাউন্ড অফ 32 কোন আমরা কোনো আবার আপসেট দেখতে পারি কিনা, বা কোনো বড় দল আসলে রাউন্ড অফ 32 বাদ পড়বে কিনা। সো সব দলকে আসলে অনেক শুভকামনা, দেখা যাক যে কি হয়। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট, যে রাউন্ড অফ 32 আমরা অনেক ওয়ান সাইডেড না দেখে কিছু এক্সাইটিং, কিছু থ্রিলিং ম্যাচ আমরা দেখবো। সো এই সময় আজকে লাইভ তখন আমার সাথে যারা লাইভ এসে সবাইকে অনেক ধন্যবাদ। সো রাউন্ড অফ 32-তে আপনারা কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রাউন্ড অফ 32 কোন ম্যাচগুলো আপনার কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন। সব এতক্ষণ আমার সাথে সবাইকে ধন্যবাদ। আবার এখন আগামীকাল শোনে সবাই সুস্থ।